দোয়া করছেন যে যাতে ডক্টর ইউনূস সারা জীবন যতদিন থাকে ততদিন থাকে এবং উনি যতদিন বেঁচে আছে তখন যাতে কোনো নির্বাচন না হয়। এইগুলা কিন্তু অবশ্যই এই জনমনে এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের একটা অনাস্থার সৃষ্টি করেছে এবং আশঙ্কারও সৃষ্টি করেছে। নির্বাচন যদি আগে হয় বা পরে হয়, মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এর আগে পরে হলে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল সুফল পাবে না, এইটাকে কেন্দ্র করেই কি আসলে বিভেদটা তৈরি হচ্ছে? এই ঐক্যমত কমিশনরা তারাই বলছে যে সবচেয়ে সুলিখিতভাবে কিন্তু বিএনপি দিয়েছে, কিন্তু দেখেন যে আপনার প্রচারটা হয়ে গেছে হলো যে বিএনপির সংস্কার চায় না, অমুক দল হলে সংস্কার চায় এবং বিএনপি নির্বাচন চাচ্ছে, অমুকের সংস্কার চাচ্ছে। মৌলিক সংস্কার জিনিসটা কি, এই বিষয়টা নিয়ে যদি দ্রুত কিছু আউটলাইন করা যায় তাহলে আমার মনে হয় যে আলোচনাটা অনেক ন্যারো ডাউন হয়ে আসে এবং লোকে কনফিউজড হয় না, তাহলে লোকেও বুঝবে যে আসলে কি চায় না চায়। সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ নিয়ে বাংলাদেশের রাজনীতি এখন সরগরম। বিএনপি, জামাত, এনসিপি তাদের নিজেদের বক্তব্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানিয়েছেন। আর এখন তাদের এই বক্তব্যের পর সাধারণ মানুষের মনে অসংখ্য প্রশ্ন তৈরি হয়েছে। নির্বাচন কবে হতে পারে, সংস্কার আগে না নির্বাচন আগে, এই সব তর্ক বিতর্ক নিয়ে আজ আমরা আলাপ করব স্টার ভিউজ রুমে। আমি অনন্ত ইউসুফ আপনাদের সাথে আছি, আর আমাদের আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক ও গবেষক শামসুদ্দৌজা সাজেন। সাজেন, ওয়েলকাম টু আওয়ার শো। অনন্ত, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ সাজেন। আমি আসলে কিছু বিষয় একটু পরিষ্কার করে আপনার কাছ থেকে বুঝতে চাই। দলগুলো তো গতকাল প্রফেসর ইউনূসের সাথে দেখা করেছেন, তাদের নিজেদের কথা বলেছেন, বিএনপি মহাসচিব বের হয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন, এনসিপি প্রধান নাহিদ ইসলাম প্রশাসন কেন্দ্রিক কিছু কথাবার্তাও বলেছেন। এই জটিলতাটার আসলে কারণটা কি, এই টেনশনটা কেন দিন দিন বাড়ছে, আপনার কি মনে হয়? আচ্ছা, প্রথমত দেখেন যে এই টেনশনটা যখন এই আমাদের জুলাই আগস্টের আমরা যেটা গণঅভ্যুত্থান বলেন বা বিপ্লব যেটাই বলেন আর কি, এরপর থেকেই আমরা দেখছি যে একটা ঐক্যবদ্ধ শক্তি এই গণঅভ্যুত্থানটা ঘটাতে সক্ষম হয়েছিল, তাদের মধ্যে বিভিন্নভাবে বিভাজন সৃষ্টি হয়েছে এবং সেটা হলো ক্রমশই বাড়ছে। এবং এখন এটা একটা পর্যায়ে এসেছে যখন মনে হচ্ছে যে ওই যে ঐক্যবদ্ধ যে শক্তিগুলো ছিল তারা বিভিন্ন দলে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে তারা একজন আরেকজনকে পরাজিত করার চেষ্টা করছে। তো এইরকম একটা বাস্তবতা। তো সেখানে নতুন নতুন আবার জটিলতা তৈরি হয়েছে। যেমন সর্বশেষ যে জটিলতা নিয়ে সেটা হলো যে আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের মূল ম্যান্ডেটটা ছিল যে কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সংস্কার তারা করবে, তারা বিচার এটা নিশ্চিত করবে এবং একটা সুষ্ঠু নির্বাচন এটার দিকে যাবে আর কি। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে আমরা দেখলাম যে এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে একটা দীর্ঘদিন রাখা, 5 বছরের জন্য রাখা স্পেসিফিকভাবে বলা, বা অথবা তিনি যদি যতদিন আর কি জীবিত থাকেন ততদিন রাখা, তো এই একটা আলোচনা উঠলো এবং সেখানে খোদ সরকারেরই গুরুত্বপূর্ণ লোকজন তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন। আমরা যদি বলি যে তার যে প্রেস সচিব, তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এরকম একটা ভিডিও শেয়ার করেছিলেন যে একজন দোয়া করছেন যে যাতে ডক্টর ইউনূস সারা জীবন যতদিন থাকে ততদিন থাকে এবং উনি যতদিন বেঁচে আছে তখন যাতে কোনো নির্বাচন না হয়। তারপর আমরা আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে ওনার বক্তব্য আমরা শুনেছি, আমাদের যিনি ফরিদা আক্তার আছে তাদের কথা শুনেছি। তো এইগুলা কিন্তু অবশ্যই এই জনমনে এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের একটা অনাস্থার সৃষ্টি করেছে এবং আশঙ্কারও সৃষ্টি করেছে। এবং এই আশঙ্কাটার জায়গাটা হলো যে আসলে কি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তার সাথে যে ধরনের রাজনৈতিক দলগুলোর বেশি সখ্যতা রয়েছে তারা একটা অনির্বাচিত সরকার ব্যবস্থাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে কিনা, এবং সেটা যদি হয় তাহলে সবচেয়ে বেশি যেটা আশঙ্কা সেটা হলো বিএনপির জন্য আশঙ্কা। কারণ বিএনপি তারা মোটামুটি মনে করে যে এটা আসলে বিএনপির পার্সপেক্টিভ থেকে, হ্যাঁ, যদি আমি বিএনপির পার্সপেক্টিভ আমরা একটা একটা করে যদি বলি, বিএনপির জায়গা থেকে তাদের যে বক্তব্যটা সেটা হলো যে এই যে সমস্ত একটা যে মূল কাহিনীটা হলো যে নির্বাচনটা আয়োজন করা এবং সংস্কার করে নির্বাচনের মধ্যে যাওয়া, তো সেই প্রক্রিয়াটাকে যদি বাধাগ্রস্ত হয় তাহলে কিন্তু এই যে পুরাতন শেখ হাসিনার আমলে প্রবলেমটা কী ছিল যে সেটা হলো যে নির্বাচন না দিয়ে উন্নয়নের গল্প বলে নানাভাবে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটাকে ব্যাহত করা। আমি কখনোই বলছি না যে নির্বাচনই একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া এটা কিন্তু আপনার নির্বাচন তার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টগুলোর একটা। সো ওই প্রক্রিয়াটাকে সে কিন্তু ব্যাহত করেছিল এবং যার থেকে আমাদের এই সমস্ত রাজনৈতিক ক্রাইসিসগুলোর অন্যতম একটা শুরু। তো ফলে বিএনপি কিন্তু ওই আশঙ্কাটাই ভুগেছে এবং এর আগেও আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে এইবার কিন্তু আগের থেকে বলা হচ্ছে যে বিএনপিকে মাইনাস করার চেষ্টা হচ্ছে, এটা একটা। আবার এখানে আরেকটা জিনিস যদি আপনি দেখেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার
এটা কিন্তু একটা ঐক্যমতের সরকারের মতো করেই গঠন করা হয়েছিল। কারণ এই সরকারের ম্যান্ডেট এটা কিন্তু শুধু ছাত্রদের এরকম নয়, এখানে যতগুলো রাজনৈতিক দল যারা এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তারা প্রত্যেকেই কিন্তু এটা সাপোর্ট দিয়েছে, সামরিক বাহিনী সেটাকে সাপোর্ট দিয়েছে, তো ফলে ছাত্ররা দিয়েছে, সবার এই ম্যান্ডেটে আছে। কিন্তু আপনি দেখবেন যে এই যে দলগুলোর মধ্যে আবার একটা আছে, বিশেষ করে আমি বলবো যে এনসিপির ক্ষেত্রে যেমন দেখেছি যে তারা এই সরকারটা শুধুমাত্র তাদের, এবং এই সরকারের সাফল্য মানে এনসিপির সাফল্য, এরকম একটা জিনিস দেখানো, এবং এইভাবে দেখানো যে এই সরকার যে অ্যাচিভ করতে পারছে সেটা কিন্তু বিএনপি এসে পারবে না, বরং এই সরকার যেগুলো করে যাচ্ছে, যে ধরনের তাদের মানে একটা বিশ্বের বুকে বাংলাদেশকে গড়ে তুলছে, এটা আসলে বিএনপি পারবে না। এবং আমরা দেখছি যে ওই পুরাতন আওয়ামী লীগের কায়দায়, আওয়ামী লীগ যেমন বিএনপিকে একটা বলতো যেটা একটা অথর্ব দল, তারা সবসময় হলো ঈদের পরে এই আন্দোলনে নামবে, এই যত ধরনের আওয়ামী লীগের ট্যাকটিক্স ছিল যে বিএনপিকে মেলাইন করা, এগুলো কিন্তু দেখি যে আবার বাজারে ফেরত আসছে। এবং বিএনপিও কিন্তু তখন পুরাতন যে ট্যাকটিক্স, অর্থাৎ জামাতকে সে কিভাবে মেলাইন করবে, এনসিপিকে কিভাবে মেলাইন করবে, তো অর্থাৎ আমরা ওই রাজনৈতিক ওই কোন্দলের মধ্যে, ওইটার মধ্যে কিন্তু আমরা পুরোপুরি ঢুকে গেছি। তো ফলে সমস্যাটাগুলো হলো ওই জায়গায় যে আপনার ওই ঐক্যবদ্ধ থাকার যে জায়গাটা, সেই জায়গাটা আপনার যত দিন দিন দুর্বল হচ্ছে, রাজনৈতিক কাদা ছুড়াছুড়ি যত বেশি বাড়ছে, পুরো রাজনৈতিক প্রক্রিয়াটাই আমাদের কাছে মনে হচ্ছে যে দিন দিন জটিলতা, এবং মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে। আপনার সাথে আমি একটা জিনিস একটু যোগ করতে চাই। আপনি যখন সরকারের বিভিন্ন উপদেষ্টাদের কথা বললেন, আপনি প্রেস সচিবের কথাও বললেন, গতকাল কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বিষয়টা খুবই ক্লিয়ার করে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি নির্বাচন কেন্দ্রিক কোনো কথা বলে থাকে, এটা একান্তই তার নিজস্ব ব্যাপার, তার সাথে সরকারের কোনো সম্পর্ক নাই। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা মোটামুটি পরিষ্কার এখানে, এবং এই জিনিসটা আসলে আরো আগের থেকেই বলা উচিত ছিল আর কি। মানে ব্যাপারটা হলো যে, কারণ এখানে কিন্তু উপদেষ্টার সংখ্যাটা কিন্তু অনেক বেশি না, এবং ব্যাপারটা হলো যে এই যে প্রেস অ্যাডভাইজার যিনি আপনি যদি বলেন, সে তো একদম ক্লোজলি, সে কাইন্ড অফ হলো আপনার স্পোকসম্যান। হ্যাঁ, তো ফলে সে যখন এটা বলে, তখন কিন্তু আপনি যে কোনো রাজনৈতিক দল হলেই আপনি এটা আশঙ্কায় ভুগবেন আর কি, কারণ সেটা তার কাজ না, একদমই সেটা তার ম্যান্ডেট না। বা আপনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টার কথাও বলেন, তো তারা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে আছে, কারণ এখানে উপদেষ্টার সংখ্যাই অল্প। তো ফলে এই জিনিসটা যে আমার মনে হয় যে তাদের দিক থেকেও এই ধরনের সমন্বয় করাটা আরও আগে জরুরি ছিল, তাহলে এই ধরনের কনফিউশন হতো না। অর্থাৎ বারবার আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ডক্টর ইউনূস সাহেব এখানে ঐক্যের প্রতীক, তাকে একটা কোনো নির্দিষ্ট দলের পার্ট বা অমুক দলের বিরুদ্ধে তাকে দাঁড়ানো যে উনি এর চেয়ে ভালো, এই জিনিসগুলো আমার মনে হয় যে মানে মূল সমস্যা তৈরি করছে। হ্যাঁ, এবং একটা কোনো নির্দিষ্ট গোষ্ঠী যারা আসলে ওই ঐক্যটাকে ভাঙতে চায়, তারা হলো এইরকম আর কি, একজনের বিরুদ্ধে আরেকজনকে দাঁড় করানো। এটা নির্বাচন যদি আগে হয় বা পরে হয়, মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এর আগে পরে হলে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল সুফল পাবে না, এইটাকে কেন্দ্র করেই কি আসলে বিভেদটা তৈরি হচ্ছে? আমি বলতে যাচ্ছি যে ধরেন বিএনপি বলছে যে সে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, গতকালকে জামায়াত আমির আরেকটু বাড়িয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, নাহিদ ইসলাম বলছেন যে না, প্রশাসন এখনও তৈরি না, একটি দলের পক্ষ হয়ে কাজ করছে বলে উনি অভিযোগ করেছেন, তাই উনি পেছাতে চান সংস্কারের এবং বিচার এটার সাথে যুক্ত করে। আমি জানতে চাইছি যে এটা কি তারা দলগত সুবিধার জায়গা থেকে আসলে এটা কি ভাবছেন, আপনার মতামতে? হ্যাঁ, আপনি যেরকম বলছেন যে যদি আমরা এনসিপির বক্তব্য দেখি, বিশেষ করে কালকে যদি নাহিদ সাহেবের আমরা বক্তব্যটা দেখি, তিনি যে দুইটা ইস্যু তুললেন যে কেন এখন মৌলিক সংস্কার এটা লাগবে, এবং হলো যে এই যে প্রশাসন যেটা আছে, প্রশাসনটা আসলে একটা নিরপেক্ষ নির্বাচনের অনুকূলে নেই, এই যে তিনি যে বিষয় দুটি তুললেন, তো এটা সম্পর্কে আমি যেটা বলতে চাই, মৌলিক সংস্কারটা কি, এই বিষয়টা নিয়ে দেখবেন যে আপনি একটা অহেতুক একটা বিতর্ক তৈরি হয়েছে, এবং এটাও আমার কাছে মনে হয় যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে, মানে এখন এই যে একটা ডিবেট যে নির্বাচন বনাম সংস্কার, এটা কিন্তু আপনি যদি গোড়ার দিকে যান দেখবেন যে এটা একটা সম্পূর্ণ অহেতুক একটা বিতর্ক তৈরি। এবং এখানে কোনো দলই, সেটা আপনি বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, অন্যান্য আরও বামপন্থী দল আছে, ডানপন্থী দল এই পুরো সরকারের মধ্যে আছে, কেউ কিন্তু হলো যে সংস্কার চায় না, এটা কেউ একবারও বলেনি। তবে হ্যাঁ, একটা জিনিস আছে যে যেমন ধরেন বিএনপি মাঝে মাঝে কিছু স্টেটমেন্ট দিয়েছে যে এই সংস্কার এগুলা হবেই না, আমরা যে সংস্কার করব নির্বাচনের আগে সংস্কার কি, এরকম তাদের অবশ্যই এখানে তাদের একটা রোল আছে, আমি বলবো যে মিসলিডিং। কিন্তু তারা যে সংস্কারের বিরোধী এটা কিন্তু কোথাও কিন্তু নেই, কারণ আপনি যদি পুরো প্রসেসটা দেখেন, এই যে ঐক্যমত যে কমিশনটা, সেখানে কিন্তু তারা লিখিতভাবেই তারা কি কি কোন যে পয়েন্টগুলোর সাথে তারা একমত বা কোনটা একমত না, বা সেখানে তাদের মন্তব্য কি, এই ঐক্যমত কমিশনরা তারাই বলছে যে সবচেয়ে সুলিখিতভাবে কিন্তু বিএনপি দিয়েছে।
কিন্তু দেখেন যে আপনার প্রচারটা হয়ে গেছে হলো যে বিএনপি সংস্কার চায় না, অমুক দল হলে সংস্কার চায় এবং বিএনপি নির্বাচন চাচ্ছে, অমুকের সংস্কার চাচ্ছে। এটা কিন্তু একটা সম্পূর্ণ অহেতুক বিতর্ক। এবার আপনি যদি বলেন যে মৌলিক সংস্কার কোনগুলো, এখন মৌলিক সংস্কারের যে বিষয়টা সেটা হলো এনসিপিও কিন্তু ক্লিয়ার করছে না যে মৌলিক সংস্কার কোনগুলো। বা আপনি যদি বলেন যে ডক্টর ইউনূস সাহেবের দিক থেকেও সরকার যারা ঐক্যমত কমিশন তারাও হ্যাঁ বলছে যে তারা একটা প্রসেসের মধ্যে আছে, যে প্রসেসের মধ্যে দিয়ে তারা হলো জুলাই চার্টার গঠন করবে, তারা কতগুলো সংস্কার ঠিক করবে, যে তারা যেমন দুই ভাগে ভাগ করেছে যে যেগুলো আশু সংস্কার আর এটা হলো দীর্ঘমেয়াদী সংস্কার। তো এরকম তো এর ভিতরে মৌলিক সংস্কার, আবার বিএনপিও বলছে মৌলিক সংস্কার, জামাতও বলছে মৌলিক সংস্কার। তো আমার মনে হয় যে এই যে মানে বিভিন্ন রকম কথাবার্তা দিয়ে এটা বিভ্রান্ত না করে মৌলিক সংস্কার জিনিসটা কি এই বিষয়টা নিয়ে যদি দ্রুত কিছু আউটলাইন করা যায় তাহলে আমার মনে হয় যে আলোচনাটা অনেক মানে ন্যারো ডাউন হয়ে আসে এবং লোকে কনফিউজড হয় না, তাহলে লোকেও বুঝবে যে আসলে কী চায় না চায়। আর একটা বিষয় এখানে সবসময় ব্যাপার হলো যে আপনি যতই আলোচনা করেন কিছু বিষয় আপনার রয়েছে সেটা হলো শেষ পর্যন্ত জনগণের ম্যান্ডেট দিয়ে আপনার করতে হবে আর কি। কারণ ব্যাপারটা হলো প্রত্যেকটা দলের তার নিজস্ব স্বার্থ আছে, আপনি অবশ্যই তারা হলো জনগণের প্রতিনিধি করে, কিন্তু ওই যে জনগণের প্রতিনিধিত্ব শুধুমাত্র হলো যে আপনি দল একটা যে তারা বলল এটাই কিন্তু শেষ নয়। মানে অর্থাৎ ধরলাম যে বিএনপি একটা বিষয় রাজি হলো, এই আপনার জামাত রাজি হলো, এনসিপি রাজি হলো, এটাই কিন্তু শেষ না। তো ফলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, রাষ্ট্রের মূলনীতি বিষয়ক এরকম অনেকগুলো বিষয় আছে যেটাকে কিন্তু আপনার জনগণের ম্যান্ডেট নিতে হবে। তো সেই প্রক্রিয়াটা হলো কি, আপনি এই যে যেসব সংস্কার আপনি করতে পারছেন আশু সংস্কার সেগুলো আপনি করেন, আর বাকি সংস্কারগুলোকে আপনি নির্বাচনী এজেন্ডা বানান। দলগুলো যা বলুক যে আমি এই সংস্কার চাই, আরেকটা দল তারা বলুক আমি এই সংস্কার চাই, তখন জনগণই তো ভোট দিয়ে বলবে যে হ্যাঁ যাকে ভোট দিবে তার মানে জনগণ সেই সংস্কারটাকে সমর্থন করছে। সো ফলে কিন্তু আবার আমরা তো এটাও দেখি যে নির্বাচিত সরকাররা ক্ষমতায় যাওয়ার আগে তাদের এক ধরনের চরিত্র থাকে ভোট পাওয়ার জন্য, কিন্তু আবার ক্ষমতায় যাওয়ার পরে তো আমরা আবার একটা পরিবর্তিত রূপও দেখি। তো সেইটা যে হবে না সেইটা কি আসলে কোনোভাবে ঠিক করা সম্ভব কোনো সংস্কার বা কোনো কিছু দিয়ে? এইটা আসলে এইরকম আপনি একটা ফুল প্রুফ সিস্টেম আর কি এটা কখনোই হবে না, কারণ রাজনীতির ব্যাপারটাই হলো যেটা কন্টিনিউয়াসলি ডেভেলপ করে। মানে একটা কথা আছে না যে আপনার দেশে জনগণ যেরকম আপনার দেশে শাসকও সেরকম হবে। জাস্ট একটা উদাহরণ বলি, দেখেন আপনি এই যে মাঝখানে খুবই উন্নয়নের ডামাডোল যে আমাদের নির্বাচন লাগবে না, অমুক লাগবে না, আমরা সবচেয়ে যোগ্য লোক পেয়ে গিয়েছি, বাংলাদেশের জন্য এর চেয়ে আর যোগ্য লোক 100 বছরে আসবে না, আমাদের শুধু এখন ডেভেলপমেন্ট করতে হবে। তো এই একই কথা কিন্তু আপনি শেখ হাসিনার সময় শুনছেন, এই একই কথা আপনি এর আগে যতগুলা স্বৈরাচারী শাসক আছে, আপনি যদি বিশেষ করে সামরিক শাসক বলেন, আপনি যদি দেখেন যে 58 সালে যখন আইয়ুব খান ক্ষমতা নিল, সে আসার পরে প্রথম যে জিনিসটা সে কৃষকদের জন্য এটা করবে, গ্রামে গ্রামে কাজের ব্যবস্থা করবে, এবং তার তো পুরোটাই ছিল ডিকেড অফ ডেভেলপমেন্ট। এবং তার যে বছর পতন হয় ওই বছর কিন্তু তার ওই দশক পূর্তি চলছিল এবং ঢাকায় তখন বড় বড় করা হয়েছিল যেটা উদযাপনের জন্য। তো ফলে এই পুরাতন আবার এই ডেভেলপমেন্টের এটা নিয়ে আসা, এটা আসলে আমাদের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের যে আসলে এখনো মানে আমার কাছে মনে হয় আমাদের একটা গ্যাপ রয়েছে আর কি। এটা আসলে রাজনীতির চর্চার মধ্যেও গ্যাপ আছে, আবার রাজনৈতিক শিক্ষারগত গ্যাপ আছে। তো ওই কারণে আর কি এই ধরনের প্রবলেমগুলো তৈরি হয় আর কি। তো ফলে আপনি আপনি অনেক কিছু করবেন, যেমন একটা বড় কথা আসতেছে যে হলো যে একটা ব্যালেন্স নিয়ে আসা, অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসা, বা আগে যে একটা বলা হয় যে পার্লামেন্টারি স্বৈরতন্ত্র, অর্থাৎ একবার আপনি জিতে গেলেন এরপর আর আপনাকে কোনো ধরনের চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনা যাবে না। সেই সবগুলোর ব্যবস্থার মধ্যে অবশ্যই আপনি বিভিন্ন রকম আপনি চেক অ্যান্ড ব্যালেন্স আনবেন, কিন্তু আপনি এইটা কখনোই বলতে পারবেন না যে আমি এমন একটা সিস্টেম করে দিলাম যেটা ফুল প্রুফ। এটা দিন শেষে আপনাকে রাজনৈতিক কালচারটা মানে গড়ে তুলতে হবে, এটাই সমাধান। সংস্কারে যদি আমি আরেকবার একটু ফিরি, যে আপনার আজকে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ের পরে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব কিছু ক্রিটিসিজম সামনে নিয়ে এসছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন। তার এই ক্রিটিসিজমগুলোকে আপনি আসলে কিভাবে দেখছেন? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমি যতটুকু আজকে তাদের দেখা করার পরে যে রিপোর্টগুলো দেখলাম, আমি দেখলাম যে এখানে উনি কিন্তু সিরিয়াস কিছু ক্লেম নিয়েছেন আর কি। একটা উনি বলছেন যে এই যে তাদের কাছে যে ধরনের সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, বিশেষ করে হ্যাঁ না এই ফরম্যাটে রয়েছে, সেটার তিনি সমালোচনা করেছেন। একদিকে সমালোচনা হলো যে যেমন সংবিধানের উদাহরণ দিয়ে তিনি বলেছেন সেখানে 130টা প্রস্তাব আছে, কিন্তু তাদেরকে হ্যাঁ নার জন্য সেটা দেওয়া হয়েছে 70টা। তো এক মানে তার মানে 60টা অলরেডি নাই, ওই বিষয়ে তাদের প্রস্তাব নেওয়া হচ্ছে না। আরেকটা হলো তারা দেখতেছেন যে যেটার উত্তর শুধু হ্যাঁ না হিসেবে চাওয়া হয়েছে, যখন সেখানে তারা ডিটেলস পড়তে যাচ্ছেন সেখানে দেখেন যে সেখানে আসলে এটা হ্যাঁ না উত্তর সম্ভব না। তো ফলে এটা কিন্তু আমার কাছে মনে হয় যে একটা মানে সিরিয়াস দুর্বলতা যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে আর কি। তো এটা আপনার যে কোনো ধরনের যে সংস্কারের আলোচনার মধ্যে দিয়ে কতগুলো নির্দিষ্ট বা আমরা মৌলিক সংস্কার বা মূল সংস্কারের কথা যেটা বলছি সেটার ক্ষেত্রে কিন্তু এটা একটা আমার কাছে মনে হয় যে বড় বাধা। এখন যারা এই ঐক্যমত কমিশনের দায়িত্বে আছেন বা এই প্রক্রিয়াগুলোকে যারা আলোচনাটা কেবল শুরু হলো, এই আলোচনা চলতে থাকবে, তারা জুলাই চার্টার গঠন করবে, ফলে আলোচনার জন্য সময় আছে, কিন্তু এই ধরনের প্রসিডিউরাল যদি আপনার মানে ফ্লস থাকে তাহলে কিন্তু আপনি আসলে ঐক্যমতে পৌঁছাতে পারবেন না।
তো এটা আমার মনে হয় যে খুব সিরিয়াস ইস্যু। আমি আসলে একটা বিষয় নিয়ে আমার নিজের মধ্যেও প্রচুর কনফিউশন আর কি। আজকে যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন বিএনপি সংস্কারের বিপক্ষে না, জামাত ইসলামীর আমির শফিকুর রহমানও একই কথা বলেছেন। তিনি 3টি শর্ত পূরণের কথা বলেছেন, একটা হলো সংস্কার, ফ্যাসিস্টদের বিচার এবং সঠিক নির্বাচন পদ্ধতি। এনসিপির দাবি দাওয়াও কিন্তু একই। তাহলে আসলে ঝামেলাটা কোথায়, মানে কেন তাহলে আমরা আগাইতে পারছি না, কেন বাধাটা আসলে কোথা থেকে আসতেছে? আচ্ছা, এখন দেখেন যে এনসিপির পার্টটা যদি আমি বলি যে তারাও তো মৌলিক সংস্কারের কথা বলেছে, আমি শুরুতে একটা পয়েন্ট বলছিলাম মৌলিক সংস্কার, কিন্তু দেখবেন যে তারা আসলে মৌলিক সংস্কার বলতে কি বোঝাচ্ছে সেটা যদি আপনি বিএনপি বা জামাতের সাথে যদি আপনি তুলনা করে দেখেন, মানে ওখানে দেখবেন যে আসলে খুব বেশি তাদের ডিফারেন্স নেই, যেগুলো আসলে এমন না যে যেটার কারণে আপনাকে নির্বাচন পিছাইতে হবে। তো যেটা আর কি সোজা সাপটাই বোঝা যায় যে এনসিপি চাচ্ছে যে একটা তারা যদি এই সময়টাকে বিলম্বিত করা যায় তারা তাদের দল গোছাতে সমর্থ হবে আর কি বলে, এটা তাদের আশা। কিন্তু এখন পর্যন্ত তাদের যে কার্যক্রম এটাতে কিন্তু আসলে কেউ তারা নিজেরাও খুব বেশি আর কি আমার কাছে মনে হয় না যে মানে এরকম আশাব্যঞ্জক তাদের অগ্রগতি হচ্ছে, বরং তাদের একটা আছে যে ইউনূস সরকারের সাফল্যকে নিজেদের সাফল্য হিসেবে দেখিয়ে তারা হয়তো বা জনগণের মধ্যে একটা তাদের ভোট পাওয়া, আর একটা হয়তো বা হলো যে বিএমপিকে মেলাইন করে বা বিএমপি আসলে আবার সেই আগের চুরি ফিরে আসবে, বিএমপি আসলে এই যেমন ওই যে টেম্পো স্ট্যান্ড এরকম নানাভাবে আর কি করে সেই ভোটটা। কিন্তু অনেকবার বলেছি যে এই তরুণদের যারা এই বিপ্লবটা বা এই গণঅভ্যুত্থানটা সংগঠিত করলো তাদের উচিত অবশ্যই রাজনৈতিকভাবে সংগঠিত হওয়া, কিন্তু ওই যে তাদেরকে একটা পজিটিভ ডিফারেন্স তারা কি চায়, যেমন তারা যেমন একটা কমন বাংলাদেশের এই জুলাই এটা নিয়ে একটা ডিবেট আছে, এটা কি বিপ্লব না এটা গণঅভ্যুত্থান। তো একটা গ্রুপ আছে তারা বলে যে এটা বিপ্লব, এনসিপি বলে যে বিপ্লব, আর একটা গ্রুপ যেমন বিএমপি প্রথম দিকে বিপ্লব বলতে পরে আবার বলছে গণঅভ্যুত্থান। তা আমার কথা হলো যে আপনি যদি বিপ্লব আর গণঅভ্যুত্থানের মধ্যে দেখেন, যদি জাস্ট একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ আঁকা দেখেন যে এখানে কিন্তু বারবার রিফর্মের কথা বলা হচ্ছে, তো বিপ্লবের ল্যাঙ্গুয়েজ কিন্তু রিফর্ম না, বিপ্লবের ল্যাঙ্গুয়েজ হলো সে ওভারথ্রো করে, সে পুরো একটা সিস্টেমকে রিপ্লেস করে। কিন্তু এই টোটাল আন্দোলনের মধ্যে বা এই দলগুলাও তারা কিন্তু কন্টিনিউয়াসলি রিফর্ম অর্থাৎ এক্সিস্টিং যে সিস্টেম ওইটাকে তারা আর কি রিফর্ম করে তারা থাকতে চায় আর কি। তো ফলে আমার কথা হলো যে এনসিপি তাদের তো অলরেডি 9 মাস হয়েছে, আপনার একটা আসলে নির্দিষ্ট জনগণের মধ্যে আপনার পজিটিভ এজেন্ডা নিয়ে আসা উচিত, অমুকের না আমি জাস্ট আমি এটা না, আমি বিএমপি না, এটা আসলে আমার কাছে মনে হয় যে যথেষ্ট নয়। এবং এই কারণেই তাদের কাছে জনগণের যে পরিমাণ প্রত্যাশা এবং এখনও জনগণ তাদেরকে যে ভালোবাসাটা তারা পায় সেটা কিন্তু দিন দিন ক্ষয়ে যাচ্ছে, কারণ দিন শেষে আপনি কিন্তু ওই শূন্যতাটা থাকবে না, এটা অন্য কেউ পূরণ করবে, আর নাইলে লোকে আরও বেশি কনফিউজড হয়ে যাবে। থ্যাংক ইউ সাজেন, থ্যাংক ইউ ফর জয়নিং আস টুডে। নির্বাচনের পথে এগিয়ে যেতে হলে, সংস্কার সম্পন্ন করতে হলে আসলে রাজনৈতিক বিভেদ মেটাতে হবে, এছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।